আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জিএফপি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স, হোয়াট উই নো অ্যান্ড হোয়াট উই নিড টু নো শীর্ষক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকের সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আজকের সেমিনারে মূল প্রবন্ধ স্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন ছাত্র, গর্বিত ও সফল বাংলাদেশি ফার্মাসিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন। আজকের ওয়েবিনারে সভাপতিত্ব করছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফার্মেসি বিভাগের সম্মানিত উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ও ফার্মেসি অনুষদের সফল প্রাক্তন ডিন এম এ রশিদ স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন বিশেষ আলোচক, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান স্যার এবং স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ট্রেজারার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এবং অত্র ফার্মেসি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান কাউসার। ওয়েবিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সহকর্মী বৃন্দ, ফার্মেসি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ এবং আরো উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমাদের ফার্মেসি বিভাগের বি ফার্ম 26তম ব্যাচের সদ্য প্রাক্তন স্টুডেন্ট মৌটুসি তানহা টুসি এর মৃত্যুতে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মৌটুসি তানহা টুসি আজকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো আমরা মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপাচার্য, আমাদের সবার অভিভাবক, অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেজন্য ফার্মেসি বিভাগের পক্ষ থেকে উপাচার্য মহোদয় স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে সবসময় ব্যস্ত থাকেন, সেহেতু দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের কাছে থাকা হয়তো সম্ভব হবে না। সেজন্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপাচার্য মহোদয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সহকর্মী প্রফেসর ডক্টর মোখলেসুর রহমান। তো আজকের আলোচনার শুরুতেই আমি আজকের ওয়েবিনারের সভাপতি প্রফেসর ডক্টর এম এ রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের প্রাক্তন ডিন এবং আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফার্মাসি ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাডভাইজার, তাকে বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই ওয়েবিনারে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। সাথে আজকের এই ওয়েবিনারের প্রধান বক্তা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বনামধন্য প্রতিনিধি, নামকরা ফার্মাসিস্ট জনাব মোহাম্মদ মহিউদ্দিন, তাকে বিশেষ ধন্যবাদ জানাই আজকের ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবার সম্মতি দেওয়ার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার যে অভিজ্ঞতা আছে আমেরিকায়, সেই অভিজ্ঞতা থেকে তিনি আজকের এই ওয়েবিনারের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে আলোকিত করবেন এবং তার বক্তব্য থেকে আমাদের বাংলাদেশে আমাদের কি করণীয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সম্বন্ধে, এই সম্বন্ধে আমরা একটা গাইডলাইন পাবো। সবাই উপস্থিত আছেন আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের সম্মানিত হেড প্রফেসর সাইফুল ইসলাম পাঠান, আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর হাসান কাউসার, তিনি ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক বটে। তো আপনাদের সবার আলোচনায় এবং ইন্টারেকশনে আমরা আশা করি যে এই ওয়েবিনার অত্যন্ত আকর্ষণীয় হবে, ফলবর্ধক হবে। যে বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে এ বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ নই, যেহেতু আমি বাণিজ্যের ছাত্র, সুতরাং ফার্মাসিউটিক্যাল সায়েন্সের
খুব সামান্যই আমি জানি। তবে আমি একটা চমকপ্রদ ঘটনা আমার জীবনের, এটা দিয়ে আমি ওয়েবিনারে আমার বক্তব্য শুরু করতে চাই। সেটা হলো এই যে 2013 সালে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের অধীনে আমি আমেরিকার দুটো বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পেয়েছি, নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ ফোর্ডহ্যাম আর নর্থ ক্যারোলাইনার ইউনিভার্সিটি অফ ডিউ। তো আপনারা জানেন নিশ্চয়ই, জনাব মোহাম্মদ মহিউদ্দিন খুব ভালো করেই জানেন, আমাদের বাঙালিদের আবাস নিউ ইয়র্ক শহরের জ্যামাইকা এবং জ্যাকসন হাইটস এলাকায়। তো জ্যাকসন হাইটস এলাকায় আমার একই বিভাগের অ্যালামনাই, আমার সিনিয়র, তার একটা রেস্টুরেন্ট আছে। তিনি আমাকে দাওয়াত দিলেন, সাথে আমার এক সহকর্মী ছিলেন, সেখানে খেতে গেলাম এবং ভুরিভোজ হলো বিশাল। তো এখন যেহেতু উনি আমাদের এত আদর আপ্যায়ন করেছেন, নিজের গাড়িতে করে পুরো শহর ঘুরিয়েছেন, যখন বাংলাদেশে ফেরত আসবো কর্তব্য মনে করলাম তার সাথে দেখা করে আসা। গিয়ে দেখেছি তার রেস্টুরেন্ট বন্ধ এবং তার টেলিফোনও বন্ধ। রাতের বেলা তাকে টেলিফোনে পেলাম, তিনি বললেন যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ইন্সপেক্টর তার রেস্টুরেন্ট ইন্সপেক্ট করতে এসেছিল। পরিদর্শনে এসে দেখা যায় যে বেশ কিছু খাবার যে পরিমাণ তাপমাত্রায় রাখা দরকার ছিল সেই পরিমাণ তাপমাত্রায় ছিল না। এই জন্য তারা বন্ধ করে দিয়েছে। আদালতে শুনানি চলছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছিলেন তখন নিশ্চয়ই আদালত তার প্রতি সুবিচার করবে। তো আমরাও আমাদের বাংলাদেশে এরকম রেগুলেটরি এজেন্সি দেখতে চাই, যারা চুন থেকে পান খসলে, যারা ঔষধের সাথে জড়িত আছে, ঔষধ ম্যানুফ্যাকচারিং অথবা খাদ্য ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত আছে, তাদের উপর যাতে এরকম ত্বরিত একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা এরকম কমই দেখেছি। আমরা জানি যে আমেরিকায় অনেক বিপর্যয় হয়েছে, যে বিপর্যয়ের কারণে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি তাদেরকে এই শক্তিশালী ভূমিকা নিতে হয়েছিল। আমরা জানি 1941 সালে দেখা গেছে যে সালফার ড্রাগ ব্যবহার করে 300 জন মানুষ মারা যায় আমেরিকায়। সুতরাং তখনই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নড়ে চড়ে বসে। তারপর 1962 সালে আবার দেখা গেছে যে একটা ট্র্যাজেডি হয়েছিল, যেখানে একটা পিল সেবন করে যারা মহিলারা তারা যে সন্তানদের জন্ম দেয় তাদের অনেকেই কিন্তু বিকলাঙ্গ হয়। সুতরাং এই ঘটনাগুলো কিন্তু those made a wake up call to ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি, তারা ব্যবস্থা গ্রহণ করে এবং যে কারণে দেখা যাচ্ছে এখন আমরা এই ধরনের বিপর্যয়ের সংবাদ পাই না। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে 1990s এর শেষের দিকে। আমার মনে পড়ছে, আমি ওষুধ কোম্পানির নাম উল্লেখ করতে যাচ্ছি না, একটি ওষুধ কোম্পানির আই ড্রপ ব্যবহার করে বরিশালে 19 জন লোক অন্ধ হয়ে গিয়েছে। আবার ভৈরব বাজারে দেখেছি যে একটি ওষুধ কোম্পানির প্যারাসিটামল এতই বিষাক্ত ছিল যেটা পান করে 3 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং সেটা নিয়ে মামলা হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে। কিন্তু দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ যেহেতু ঠিকমতো উপস্থাপন করা সম্ভব হয়নি, সুতরাং সামান্য জরিমানার মধ্য দিয়ে এই ঘটনার জবনিকা ঘটেছে। আমি ব্রিটেনের সম্বন্ধে বলতে চাই। ব্রিটেনে একটি আইন 2006 সালে পাশ করা হয়, যেটাকে বলা হয় কর্পোরেট ম্যানস্লটার অথবা কর্পোরেট হোমিসাইড অ্যাক্ট। কর্পোরেট ম্যানস্লটার অ্যাক্ট মানে হলো, যদি এরকম হয় কোম্পানির পলিসির কারণে, কোম্পানির যারা মাইন্ড অ্যান্ড উইল ফর্ম করে তাদের নেগলিজেন্সের কারণে যদি কোম্পানির সেবা গ্রহণ করে অথবা কোম্পানির পণ্য ব্যবহার করে কোনো ব্যক্তি নিহত হয়, তাহলে সেটাকে ম্যানস্লটার বা হত্যাকাণ্ড বলে পরিগণিত করা হবে এবং সেই ক্ষেত্রে কোম্পানিকে ফৌজদারি কাঠগড়ায় দাঁড় করানো যাবে এবং সেই ফৌজদারি কাঠগড়ায় যেরকম একজন সাধারণ মানুষের বিচার হয়, সুতরাং একই রকম বিচার হতে পারে। যেমন অনেকগুলো মামলা অ্যাটর্নি জেনারেল এই আইন যখন প্রবর্তন করা হয় তখন উপস্থাপন করেছিলেন। এর মধ্যে একটা হলো 1987-এ দোবার, আমরা জানি ফ্রান্স এবং ইংল্যান্ডের দুটোর মাঝখানে কিন্তু যে ইংলিশ চ্যানেল, সেখানে জায়গাটার নাম ডোভার, সেখানে কিন্তু ফেরি চলাচল করে এবং এই ফেরি চলাচল করবার সময় কুয়াশায় দেখা গেছে সালেগের নির্বুদ্ধিতার জন্য একটা ফেরি ডুবে যায় এবং সেখানে প্রায় 200 জন ইংরেজ, 200 জন ব্রিটিশ মারা যায়। তখনই কিন্তু একটা চেতনা শুরু হয়ে গেছে কিভাবে কোম্পানিগুলোর এই ধরনের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের অসুবিধার কারণে এতগুলো মানুষ যে মারা যাচ্ছে তার প্রতিকার পাওয়া সম্ভব হয়। সুতরাং বাংলাদেশেও আমরা বলবো যে এখন পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুটি কয়েক নামকরা প্রতিষ্ঠান ছাড়া সেখানে এখনো ফুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস চলছে না। আমরা কিছুদিন আগে একটা ওয়েবিনার করেছিলাম স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে আমাদের
কৃষিক্ষেত্রে বিপ্লবের সূচনাকারী জনাব শাইখ সিরাজ, তিনি আমাদের ওয়েবিনারে এসেছিলেন। তিনিও বলছিলেন যে ইউরোপের বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের সবজির যে বিশাল চাহিদা আছে, সেই জন্য গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অথবা এই কোডগুলো ফলো করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। এবং তিনি বলছিলেন, আমি নিজে চোখেও দেখেছি, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ইংল্যান্ডের এই বড় বড় শহরগুলোতে যে সবজিগুলো আসে অধিকাংশই আসে আফ্রিকা থেকে। এবং এই যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা এই ধরনের যে স্ট্যান্ডার্ড গুলো আছে, স্ট্যান্ডার্ড অব্লিগেশন গুলো আমরা মিট করতে পারি না বলেই আমাদের সবজি, আমাদের মাছ ইউরোপে যতটুকু পৌঁছানো দরকার, যতটুকু চাহিদা আছে ততটুকু পৌঁছাতে পারে না। তো আমি আশা করি আমাদের আজকের এই ওয়েবিনারের বক্তা তিনি এই বিষয়গুলোর উপর আলোকপাত করবেন। আমাদের সবচেয়ে বড় কথা হলো, এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো ততদিন নিরাপদ খাবার খেতে চাই, ততদিন নিরাপদ ঔষধ সেবন করতে চাই। এটার সাথে আমাদের স্বাস্থ্য জড়িত, আমাদের আয়ু জড়িত, আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু জড়িত আছে। সুতরাং এই বিষয়গুলোর উপর নিশ্চয়ই আমাদের বিজ্ঞ প্রধান বক্তা জনাব হেলাল মহিউদ্দিন তিনি আলোকপাত করবেন। আর এটার উপর নিশ্চয়ই অন্যান্য যারা পার্টিসিপেন্ট আছেন তারা তাদের আলোচনা, তাদের বক্তব্য অব্যাহত রাখবেন। আজকের এই চমৎকার বিষয়ের উপর ওয়েবিনার আয়োজন করবার জন্য ফার্মাসি ডিপার্টমেন্টের আয়োজকবৃন্দ প্রফেসর রশিদ, প্রফেসর পাঠান, প্রফেসর হাসান কাউসার এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক প্রফেসর মুখলিসুর রহমান, তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করছি আপনারা সবাই আজকের ওয়েবিনার আপনারা ভালোভাবে এনজয় করবেন, উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয়, আপনার খুব সুন্দর বক্তব্য দিয়েছেন স্যার। আপনি ঠিকই বলেছেন যে আসলে ফুড এবং ড্রাগ দুটোই মানুষের হেলথের সাথে জড়িত। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের ওয়েবিনারকে সার্থক করেছেন, এজন্য ফার্মেসি বিভাগের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা। অনুষ্ঠানের আমি বিদায় নিচ্ছি মুক্তেশ সাহেব, ঠিক আছে? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের কিনোট স্পিকার তার মূল্যবান প্রেজেন্টেশন দেবেন এবং আলোচনা করবেন। আর তারপর পরই আমরা দ্বিতীয় পর্যায়ে যাব, যেখানে আমাদের ডিসকাশন যে দুইজন আছেন সহ আরো একজন আমাদের ইন্ডাস্ট্রির খুব এক্সপেরিয়েন্সড ফার্মাসিস্ট আছেন। তো সবাই সেখানে পার্টিসিপেট করবেন এবং ডিসকাশন করবেন, স্টুডেন্টরা থাকবেন। তো দ্বিতীয় পর্যায়ের আগে এ পর্যায়ে আমি আমাদের কিনোট স্পিকার মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। Mr. Mohammad Mohiuddin is a very renowned pharmacist and উনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে পাশ করেছেন। ওনার এডুকেশন হচ্ছে 1981-এ উনি বিফার্ম ব্যাচেলর অফ ফার্মেসি, 1982-তে মাস্টার অফ ফার্মেসি করেছেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএ-তে কিউএ এবং সিএমও কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনস, আমি যদি ভুল না করি, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের উনি এই বিষয়ের স্পেশালিস্ট। He has very long experience in different pharmaceutical companies, including OASM Laboratories, New Jersey, where he worked as the quality assurance specialist and investigator. He worked in Sun Pharmaceuticals in New Jersey as specialist quality assurance, Capco Pharmaceuticals in New York as quality assurance manager. And he worked in different pharmaceutical industries for different capabilities. His technical skills include SAP, systems application and products in data processing, quality assurance training, CAPA, corrective and preventive actions, MBR, master batch records, PBR, production batch records, review, and so many other things, including the electronic document management systems, EDMS, METIS ERP system, artwork management systems, AMS, many things. So welcome our keynote speaker, Mr. Mohammad Mohiuddin, sir. Please deliver your presentation and
share your experience with us. Thank you very much. Assalamu alaikum. I am honored and privileged, respected Chief Guest, Professor MD Anwar Kabir, Vice Chancellor, State University of Bangladesh, Session Chair, Professor M. A. Rashid, Professor MD Saiful Islam Pathan, Professor Dr. MD Hassan Kausar, and moderator, Professor Dr. Mukhlisur Rahman Sarkar, and friends, fellow pharmacists, and colleagues. Good evening. I am Muhammad Mohiuddin. Actually, since my childhood, I loved reading and writing. So, knowingly and unknowingly, this helped me a lot at my work. I have been fortunate working in pharmaceutical companies in mainly in quality assurance and regulatory affairs since 2004. Already Professor Mukhlisur Rahman told about me, so I don't want to repeat that. But you know, when I had a conversation with my friend, Professor M. A. Rashid, I was inspired and excited that I'd be able to share my decades of experience on GMP and regulatory compliance working under US FDA. Actually, we would be more than happy to train our new generation pharmacists and colleagues on GMP to compete with the challenging global environment. Actually, what we want, we don't want our new generation to go through the difficulties that we had gone through. So this is why, you know, I think it will be wise for us to train them on the GMP. Actually, when I'll go through the module, today's session, when I'll go there, actually we will try to, you know, define and present in a briefly everything. But only one thing I want to say now, that the GMP actually, this is actually the fundamental of pharmaceutical company. GMP, when I will even briefly describe today, all will be able to understand that GMP means pharmaceutical company means the GMP. So I will describe in details. Before, you know, going to the module 1, I would like to, you know, thank my friend Professor Abdul Rashid to give me the opportunity, and the Department of Pharmacy to give me the opportunity to conduct such an important session. Thank you all for that. So now let me try to share my screen. I don't know why. হচ্ছে না? Yeah. Yes, coming, sir. Yeah. Okay. Yes, it's okay. Yeah. So the topic is GMP and regulatory মধ্যে ই compliance. করে নাও, ওই যে বড় করে নাও, ওই যে ই করে দাও, ওই যে স্লাইড শো দিয়ে দাও। Slide show দিয়ে দেন। হ্যাঁ? ঠিক আছে, Slide show, দাও, sir. ওই যে Slide show বাদ দিয়ে আরেকটা যেটা ওইটা প্রেজেন্ট করব? না এটা না, বড় স্যার। করা যাবে, এই যে কোনটা একটা ই থাকে, বুঝছো? এই যে স্যার ডান পাশের নিচে ওই যে স্লাইড শো যেটা আছে নিচে স্লাইড শো। ওই যে একটা কাপের মতো একটা ই আছে, কাপের মতো দেখতে, একবার নিচে হ্যাঁ। ওইটাতে ক্লিক করতে পারলে বড় হয়ে যাবে, সুন্দর দেখা যাবে তখন। নিচে না? হ্যাঁ, নিচে ওই যে তোমার অনেকগুলো ই আছে, নোটস, তারপরে কতগুলো ই আছে দেখো, তারপরে এই যে কাপের মতো একটা, আর পরে ডান দিকে হ্যাঁ, এই যে ডান দিকে একটা গবলেটের মতো আছে, গবলেট। এটা কি এই লাইনে না তারপর লাইন? ওই লাইনে, হ্যাঁ ওই লাইনে যাও, যে থাকো ওই লাইনে যাও, আরো যাও। আপনি যাচ্ছে না ইয়ে কারসার, এই যে এটা আর এই যে আরেকটু ডানে স্যার। হ্যাঁ, জি। It's okay. It's okay. It's good now. Is it okay now? Yeah. Okay. So the main topic is actually GMP and regulatory compliance, what we knew and what we need to know. Actually, GMP, to describe it in details, it will take at least, I already discussed with my friend Professor Rashid, and we came to the consensus that at least there will be 10 modules. GMP actually, as I told you earlier, that pharmaceutical company, the whole thing is actually GMP. They follow the GMP. So
when they follow what they're doing, when they do the production, processing, packing, holding, distribution of a drug product, they follow the GMP. So for that, what they do the documentation. When they perform a job, they have to document it at the time of performance, not later, not before, not later, not before. Ageo na, poreo na. So for that, they need documentation. This is why everybody need to know good documentation practice. Before I go to slide, let me tell 3, 4, 5 minutes so that in a briefly everybody can understand that. So let me give you a simple example. When we write something, sometimes when we make a spelling mistake on something we write wrong, we cross it and we write it again. Usual practice you will see in the companies. I have gone through. I saw this several times. When they cross it, you cannot read it. They cross in a way that what they wrote, you cannot read. So good documentation practice says, when you cross something, you have to put a line, and that should be, which you have crossed, that also should be legible. So this is why good documentation practice is important. And when you will do the good documentation practice, data integrity and data reliability is very, very important. We cannot falsify any data. It has been seen. I'll show in the slides that FDA, when they give when they give observations, what are the main top observations they gave 2018 and 2019? I'll show slide. So this is the way we made our curriculum, total curriculum. GMP and regulatory compliance, what we know and what we need to know, that will not be completed in a one session. So, this is why as I told you, we have at least 10 modules. Actually, all the modules are based on the Code of Federal Regulation, US. Actually, that is applicable for everywhere. Everybody can follow that. As I told earlier also, that everything is written there. We don't need to, invent anything. We have to read and we have to follow. Every guideline we have there. The guideline you have to follow. And if you follow, you follow the GMP. Okay, so let me go to the slide. So okay. Tonight, actually, we'll discuss mainly good manufacturing practice and the good documentation practice, data integrity, and how people will write investigation, deviation. Whenever, someone will document something, there will be deviation, there will be mistakes. So that should be documented. And how they will document it, these things also I will, in other sessions, I will describe in details. And I'll even, when you, in my presentation, you will see that you have to document everything. You have to follow the instructions, you have to follow the procedures, but the procedure has to be written. How to write that thing, everything, I will try my best based on my experience to share with all my, fellow pharmacists. So from the course, from the overall course, what they will run, they will learn about good manufacturing practice, good documentation practice, data reliability and integrity, how to write, review and approve investigation report, including in the investigation report, we have to find out the root cause. But it is not necessary absolutely that every time you will find the root cause. Maybe we will not find the root cause, but we have to explain in details why it happened. And then if required, we have to take corrective and preventive actions. If anything, corrective preventive actions taken, then if we change anything, procedure, SOP or batch record, that has gone through change control. So this is why these things we will, over the course, we will run. So these are all the modules. I don't want to add a new one, maybe, maybe revise the type. So today the module 1, that is what is GMP. Actually here, I'll try to present the fundamentals of good manufacturing practice. Okay.
Actually, the good manufacturing practice, every pharmaceutical company must follow, and they're following also. So what they follow? They follow a series of rules and guidelines. Why they follow the series of rules and guidelines? To ensure that all products are manufactured in a consistent and controlled manner, and they will fit for their intended purpose. Say, for example, we'll design a product for a child or for an infant. We will not make the capsule. So like that, this can be explained in a very nice way. So the definition is each pharmaceutical company must follow the series of rules and guidelines. Everybody is following. That will ensure that all products are manufactured in a consistent and controlled manner. These two words is very, very important. I will later I'll discuss. And that will fit for their intended purpose. GMP are aimed primarily at diminishing the risk in pharmaceutical production. I don't know for this, this can be, this can be erased or something can be done. Otherwise, otherwise I cannot see all the things. Okay, no problem. I have the presentation here. Give me a second, okay? Give me a second, please. Okay, sir, no problem. You take your time. Okay. So these 10 commandments of DMP, if we see here, I'll try to briefly describe each one. Ultimately, these will constitute the whole pharmaceutical company. The first thing we say that we are telling, number one, shall write all procedures. We cannot do anything which is not written. When we go through an execution of a batch, we prepare a batch. There should be batch manufacturing record in front of me. When we go to packaging, the packaging batch record should be there. And everything we follow there should, according to the procedure, instruction, and according to the SOP. So, defined operating procedure and work instructions to establish controlled and consistent performance. All employees should do that. Right. Second is shall follow the procedure. Everything should be written, and then that written procedure and instruction should be followed. Number two. Number three, shall document and record all work at the time of performance. When we perform a job, sometimes this is a tendency of people. We found that so many times. Even FDA also found that. FDA found that someone signed that he performed it, but at that day, FDA found that that person at that day was on vacation. So he was on vacation, he was on leave. How you did it? So this is why we have to write, we have to follow, and we have to document our work always at the time of performance. Okay, then coming, you see, we shall design and build proper facility and equipment. These things, now the 10 commandments, what I am telling, later in different module, even how we will design the facility or equipment, that things also according to the Code of Federal Regulations, I will do the module and we will discuss later. That means we have to design and build proper facility and equipment. Number 4. Number 5, we shall maintain the facilities and equipment. We designed and we bought a very costly $1 million equipment, but you don't maintain it, then it will not work. So we have to maintain the facility and equipment. Okay. Then we shall validate the work. Actually, the current practice, I don't know. As far as I know, in the top pharmaceutical companies in Bangladesh, obviously they are doing this. Whenever you start you launch a new product, first you have to prepare 3 batches to submit to even Bangladesh Drug Administration. You have to submit, and 3 validation batches. Why the validation batches we make? As I told you before, consistent and controlled manner. We manufacture the product in a consistent and controlled manner to prove that we have to do 3 validation batches. Okay. Number 7, shall be clean.
So for cleaning, there are SOPs. Everything should be clean. There is a procedure how you will make the cleaning, after how which one is type 1 cleaning, which is type 2 cleaning, and when you will do type 1. That things we need to discuss in different modules. So shall be competent, shall be clean. Number 8, shall be competent. This is training qualification. So going forward, moving forward, I will describe this. So everybody shall be competent. Every employee shall be eligible to work to a pharmaceutical company. Number 9, shall control for quality. That means there should be quality control department, those who will test each and everything, starting from the raw material, excipient, packaging component, bulk product, finished product, everything should be done by them. Okay. Then shall audit for compliance. They perform regular audit to ensure compliance. Even in quality assurance, always in USA there is a department who at least once in a year they audit their own pharmaceutical company. And if any observation, they correct it. Mainly every 2 years, FDA, they did the surveillance inspections. So before that, the company, they have their in-house audit team, those who audits. So now you see, as I told the 10 points, if you combine these 10 points, it will build the pharmaceutical company. Pharmaceutical company means all these things. We have the manufacturing, we have the quality assurance, we have the quality control, we have validation, we have R&D, we have engineering department. So all these department comprises of GMP. Okay, then the 10 commandments of GMP. Then okay, as I told you, there earlier that GMP, why we do it? To ensure identity, strength, safety, quality, and purity of a product. Now here I will show you what is the, how it is linked, GMP quality. Quality, the definition is excellence in work, yielding reliable, consistent product that meets or exceeds predetermined specifications and expectations. So quality product means you have to manufacture a product, consistent product, means one batch you make and another batch you make, the critical process parameters, if they should, they should be similar to each other. So in details, if we say what is quality, it is fitness for intended use or purpose. Everything you see related to GMP. Conformance to specifications. Specification means everything written before you make the product. Even you do a test in quality control department, you have the spec. So you will follow the spec. You have to conform to the specification. Even during production, all the critical process parameters, you have the spec. So your product, that critical parameters should conform to the specification. Okay, then you see consistency in process, performance, and product uniformity. You see everywhere the main theme is same: consistent and control manner, consistent product. Now we are telling consistency in process, performance, and product uniformity. This is why companies, at least at the beginning of the a product launch to a market, they make at least 3 validation batches to prove that we are consistently producing the product, which is consistent. So, and then meeting the customer's need, that is also important. Customer, what they need, mainly how pack they make, they need 30 pack, then 100 pack. In the hospital, maybe they need bigger pack, 1,000 tablets, 5,000 tablets, 2,000 tablets or capsule. Okay, and then another, that is also, all the points I wrote here, everything is important, and based on my experience, I wrote all these things. A state of being free from defects, deficiencies, and significant variations. Quality product means it should be free from defect. That means when you manufacture a product, there will be defects. In pharmaceutics,
of course, our sir, they're teaching them, there is a course there. Tablet manufacturing, capsule manufacturing, and they are, what are the defects and how you will correct the defects, why the defect, everything is there in pharmaceutics. So a product should be free from defect, deficiency, and significant variations. So these things, quality and GMP, if you see, both are so related, and both the quality assurance actually implement the GMP in the company, but this is the responsibility of all employees. Responsibility all employees to follow the GMP in a pharmaceutical company. Sorry. Okay. As I told in the definition of GMP and quality, consistent product. Actually in Bangladesh they practice, I don't know. Obviously they are doing that in their own way, I don't know. But in USA what we are doing, every year all product we have to make it is called APR. APR means annual product review. All products. Say for example, I am making amoxicillin, 250 milligram capsule, 500 milligram capsule, suspension, whatever. All the products, how many batches we make in 1 year, the date the product was approved, from that date, within 1 year, how many batches we make in all the batches, we have to give an organized and comprehensive summary of all. Production means there we include the critical parameters only, hardness, thickness, friability, like these things. Analytical quality data associated with a pharmaceutical product. Quality data means if there is any deviation, if there is any investigation, that also if there is any CAPA, if there is any change control, in that report we have to write that, and we have to write there, and then how we manage that. If there is an issue, how we resolve that issue, we have to do it through investigation, we have to write it in the APR. And in all pharmaceutical companies in USA, from regulatory department, they make an AR. It is called annual report. All the products, whether you manufacture or you don't manufacture, if you don't delete from your product list through the proper process, you have to prepare AR, annual report, and submit to the FDA. AR means there you will write all the parameters there they can understand, and you have to give graphical presentation. You have to give the statistical analysis so that they can see very easily. They don't want to go to your even your data. They will see the graph and they will see how it varies from one batch to another batch. So at there also the main point, consistent product. Okay, so as I told also before, the validation batch also, to demonstrate the process is capable of consistently producing drug product that will meet all in process and finished product specification in all stages of the production to show that we have to make the 3 validation batches. Okay. Actually, now what I will discuss, actually this is to some extent same as the 10 commandments. If you do that actually everything is covered. So GMP for today and tomorrow, actually what I mean to say, these are constant. Sorry. Now, actually আমি এখন যে 10টা এই যে পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলো আসলে জিএমপি তে কোনো সময় চেঞ্জ হয় না, কোনো সময় চেঞ্জ হবে না। কাজে এই পয়েন্টগুলো প্রত্যেককে আলটিমেটলি তাদের মাথায় একদম রাখতে হবে, একদম মানে they should keep it in their mind that whenever I work, these things should be there. Number 1, have currently written instructions before you start operation. So for example, if you do anything, if you do blending, if you do manufacturing, packaging, whenever you do, you have to see the current version of the batch is there or no. You'll see when a company make a batch, sometimes they change it. And change is allowed. Change, that is called revision. They make the revisions, they may add something. So when you prepare, you should have the current revision. Even the SOP, when a company make first an SOP, 01 revision, 0, then 01 revision, 02 revision, 03 revision.
So even when you read the SOP, you should read the current revision, not the obsolete revision. Okay, then always follow instruction. You see, first you have to have the instruction, written instruction, follow instruction. Okay, ensure that the correct materials are being used. The correct materials are being used, starting from the raw material, packaging component, whatever. Even when you do the packaging, the bulk product should be the correct. It can happen. Instead of one product, they pack another product. It happens in so many companies. Ensure that the correct equipment is used. This is why in the validation also, in the equipment also you have to write which equipment you are using. D2 equipment means the same equipment, other manufacturer you can use it. But in equipment also you need to be listed during when you prepare a batch manufacturing record. And that should be qualified and that should be clean. Okay. Prevent any contamination of mix-up. So to prevent any contamination and mix-up, when you do go for a production, in each step, means if you dispensing, blending, granulation, compression, coating, encapsulation, whatever process you go, before you start, in each and every step, you have to get line clearance from quality assurance. Why they will give line clearance? They will ensure that this mix-up contamination will not happen. So in my follow-up modules, I will give the students I will give a common a checklist which needs to be checked during the line clearance. That I will give all of them, so that on the basis of my practical experience, I will give the students so that before they start their work, they know that what they have to do. Okay, then always work accurately and precisely. Always watch out for labeling errors. The labeling errors, it happens, believe me, so many times. We found that. Maybe there are sometimes color to some extent similar. Maybe the labeling of one product with another product. So accidentally it happens. It happens so many cases. This is why people included this to check. Keep environment and yourself clean and tight. Of course, there are gowning procedures. These are different things we can discuss in different other modules. Always be on the look for mistakes, errors, and bad practices and report immediately. Of course, any deviation should be reported to the immediate reporting supervisor. This is why how to report, how to write. For that, I will conduct a module. That will not be common marketing example. No, I will give from my life experience, I will give the examples of pharmaceutical, how we have to document, how we have to perform the investigation. In a separate module, I'll do that. Make clear, accurate records for what have been done and the control checks carried out. Actually, when production going on, they do the in-process check also. After that, it is the responsibility of quality assurance to check. Production will check. Then quality assurance, they will also do the in-process check. After that, one process, they can go to the another process. Say, for example, compression. When quality assurance is done, only they can go to the coating, if there is a coating. When coating done, then quality assurance, they have to release it. Then it will go for packaging. Okay. Now here I am showing some, important subpart names. Actually, these are Code of Federal Regulations. Everything in detail is written there. So in my follow-up modules, I will discuss this. Organization, personnel, building facility, equipment, control of components, drug product containers, closures, production and process control, packaging and labeling control, holding and distribution, laboratory control, record and report, return and service goods. There are more, but here are some important. I wrote only the names here, but these things about the codes, these all are GMP. So we have to go through all these things in details later. Okay, now let me give you some examples. As I told you, the subparts,
These are very briefly, I'm giving some examples. Say, for example, each people engaged in the manufacturing, processing, packing, holding of a drug product shall have education, training, experience, or any combination thereof to enable that person to perform the assigned function. এটা যদি অনেক একদম সহজ করে বলি, কোনো লোক যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে, তাকে কাজ করার তার যোগ্যতা বলতে any combination of the three. You see, everything is defined. We don't need to say you should have a leadership, you should have integrity. No, these are all vague things. That are the things you cannot measure. That are marketing languages. That will not work in pharmaceutical. In pharmaceutical, to be eligible to work in a pharmaceutical company, you should have any combination of the three. You don't need three. When those who are now doing the masters, they don't have the experience. Of course, they did not work. Maybe they did only 15 days or 3 weeks. They have go through the industry. They have the internship. They did it, but that is not the real experience. So, what are the three things? Education, training, and experience. Any two of the combination, everybody should have to work in the pharmaceutical company. Okay. The second, let me tell you, production and process control. Just please give me a minute. Okay. There shall be written procedure for production and process control designed to assure that the product have the identity, strength, quality, and purity they purport or are represented to possess. That means the product you will manufacture, when you manufacture a product, the written procedure should be with you. That is, when you go for manufacturing a product, you should have the batch manufacturing record with you. When you do the packaging, you should have the batch packaging record with you. In the batch manufacturing record, in the batch packaging record, all the procedure instructions are there. So moving forward, I will make a module, what are the essential parts of a batch manufacturing record and batch packaging record. That all I will, it's my vision to show all our, all the students, so that they will not, as I told at the beginning, they will not go to the difficulties we have gone through. If they know, it will be very, very helpful. Okay. Then this is a very important. Actually in GMP, everything is important. We have to follow everything. This is quality control unit. This unit means, quality control, quality assurance, validation department, all are quality control unit. There shall be a quality control unit. There shall the responsibility and authority. Please, try to give emphasis what I'm telling. Have the responsibility and authority to approve or reject all components, drug product containers, closures, in-process materials, packaging materials, labeling, and drug product, and the authority to review production record to assure that no error have happened, or if error have occurred, that have to be fully investigated. That means it doesn't mean that production they will not record, they will not review. They will do their job, but it is the responsibility of quality unit to review and to approve. And errors will happen. To err is human. মানুষ পাত্রে ভুল করবে, এটা হলো নিয়ম। কেউ যদি বলে আমি ভুল করি না, that is wrong. That is wrong. Maybe he or she does not know what is wrong. We all make mistakes. So errors will happen, but we have to document it, and that has to be, or those have to be fully investigated. Okay, then the quality control unit shall be responsible for approving or rejecting drug product manufactured, processed, packed, or held under contract by another company. So the authority to approve or to reject is the quality control unit. That is mainly quality assurance. I did this, I released maybe thousands of batches, thousands of raw material packaging components, and throughout my career, I don't have
any, recall, product are recalled, every now and then in USA products are recalled. So the product that I have released, I have not gone through that. But that is not my credit. That is the credit of the procedure and processes I followed. And what are the procedure? What are the processes to review and to release? Everything I will discuss in the next modules. In the next couple of modules, based on my experience, I will discuss each and everything. Okay. Now you'll see here I am showing few examples. This is actually few examples. You may think why you are showing this. This is the USA FDA give observation to the company working in US. No, this is why I am showing, to show that what mistakes people are making. You say, whatever you say, it is in Bangladesh, it is in USA, wherever. আমরা যেখানেই থাকি ভুল আমরা করব, ভুল মানুষ করবে, কিন্তু কোন ভুল করার জন্য FDA যে অবজারভেশনগুলো দিয়েছে, সো দ্যাট আমরা যদি জানি, আমরা যদি জানি, at least we can give importance to these factors, so that we will not go through this, to make our process better, our system better, to make our product quality product, consistent product. We can follow that. In 2018, these are not, these are real FDA observation in 2018 in USA. Number one, 2008 they gave observation for total procedure not in writing and not followed. You see, in the GMP we are telling we have to write, we have to follow, but company that did not write, they did not follow. Not maybe partially, not all, everything. It doesn't mean that they did not write anything. They wrote, but some important things maybe they did not write, they did not follow. Okay. Second, scientifically sound laboratory control means, maybe they falsify the documents, they make maybe errors, they don't have the proper equipment to test the material. So that was 127. Number third, investigations of discrepancies and failure. You see, this is common all everywhere. যেখানে আপনি বলেন বাংলাদেশ বলবেন, anywhere আমেরিকা বলবেন, আপনি কাজ করবেন, there should be deviations, but that should be investigated. So investigation of discrepancies, FDA found so many, maybe 100 companies maybe here. So they found there, they did not resolve the issue properly. Okay, then you see again, absence of written procedure. So you see, these are the things we know, but actually it is, we are saying very easily, but very difficult to follow, very difficult to do. Then you see even cleaning, sanitizing, maintenance. I'll give you, let me tell you only one example. If every pharmaceutical company, you will see there is a engineering department. They have a maintenance program. Say for example, they cleaned, and even in the department, they have a logbook for all the machinery. When they do it, clean it, they write next when they will do it. Even maintenance, when they do anything, next maintenance when they will do, they have to write it there. When FDA comes, they see where is your preventive maintenance database. Show me that. Okay. So you see, these are the top 5 observations in 2018. And again, you see now 2019, scenario change. You see the category number 1, number 2, these changes. In 2019, number 1 observation US FDA gave to the companies due to they did not do the production record review properly, not reviewed properly. Maybe they found some mistakes. They did not review the they did not document the deviations. They did not do so. They found production record review was not sufficient. Number 2, responsibility of quality unit. You see how important is that? This is why I showed you in the previous slide that what is the responsibility of quality unit. The quality unit, they have the all responsibility and authority, believe me, responsibility and authority to review, to release, to approve, to reject anything, raw material, packaging component, bulk product, finished product, procedure. Procedure also, if not enough, you can say, no, this is not enough. We need to be in details. So first, we should have the knowledge, then we can comment on that.
As I told you before, say for example, one batch record. If I don't know what are the components of the batch record, if I review a batch, what is written there, only I will read that no, you should know what are the essential components. Then only you will be able to figure it out what is missing. If we don't know, we cannot figure it out that what they wrote, what they miss, we cannot figure it out. Okay, now you see this slide. By this slide, you can understand what is the even importance of good documentation practice even. If it's not written down, then it did not happen. So basic GMP regulations specify that a GMP manufacturer must maintain proper documentation and records. You see, as I discussed earlier, the 10 commandments of GMP, what I wrote there, that is, if we follow that, there will be chances of error, less chances of error. I will not say there will not be error. There will be error. Even to implement that, it is very, very difficult. It is not easy. It is not easy to write all the procedure, to follow all the procedure, and to make all our employees to follow all the procedure. It is not so easy. It is easy to say, but it is very difficult to implement. Documentation helps to build up a detailed picture of what a manufacturing function has done in the past, what it is doing now, and it provides a basis for planning what it is going to do in the future. Say, for example, in my current job, I have a CMO in Europe. So when they make a batch, say, for example, they are making a batch, but I have the batch which we submitted to FDA. That batch I have with me. We have the, this is why they always say, you see, they always say that you should have the record, proper documentation and record. You should have the record. In USA, all pharmaceutical companies, they have a department. It is called document control. That is a department. I don't know. I think Bangladesh was already implemented. Maybe, I don't know. That is a department. When any regulatory agency comes, when they want any document, you cannot say, sir, I will give you tomorrow. No, there is no way. The faster you give, they will have the best impression on you. The company, they maintain, they documented and record. They keep the record that whenever we need anything, they give us, you know, at minimum time. So you know, from this slide, we can understand what is the importance of good documentation and record keeping. Record keeping is also very important. So you know, if I summarize what I try to say today, the GMP, the main thing is we have to manufacture consistent product that I told you. So please keep in your mind that we have to prepare consistent product, not one time we manufacture a product which, you know, complies with all the specs and release the product. Next time after 6 months we make the product, it does not comply with the spec. Why it happened? It will not happen. This is why at the beginning you have to do at least 3 validation batches. Means validation batches, it doesn't mean that it will not go to the market. They're commercial batches, it will go to the market. But in these 3 batches, you will make the analysis that all the critical process parameters are one batch and another batch, it compiles. If you compile, it complies, you know, it is similar to the other. It does not deviate. For critical process, say for example, hardness, you have the tolerance, you have the control. You can say, first you can say the range, control range, means within this range you have to do it. Ultimately, you will make another, maybe within 5% of the, you know, your spec, within 5% plus minus, that is tolerance. So if anything goes beyond that tolerance limit, that product, you cannot release the product without doing the investigation. How it happened, why it happened. You have to figure it out. And if due to personal error, then you have to give training to that person. If it is due to machine, you have to, you know, machine or then maintenance you have to do, you have to keep the record.
through investigation. And if this is due to the process, then you have to update the process. That actually I am not expert for that. That expert, this is why we will have SME, subject matter specialist for each department, production, validation, then R&D, technical services, everywhere the company, all companies, they have their technical people. So they will figure it out. And the job of the quality assurance is when any deviation, any investigation will be raised, how to write it, you should know. Otherwise you cannot, suggest others that how they will do it. You have to give them, okay, you write, this is the one how you will initiate. This is the one how you will review. This is the one how you will. So I will have a module that will be investigation, how for the initiator I will give a training, and for the whole review I'll give a training, and then in one training I'll give all these three, and for the approver who will approve on the basis of what they will approve, I will give all those. So from our course, we, as I told you earlier also, with discussion with my friend Professor Dr. M. Rashid, we came to the consensus that the course, maybe it will be 10 module, maybe 12 module, I don't know now, as I did not prepare the modules now. So when we will complete that, each and everyone will be able to know what is GMP, what is quality, what is batch manufacturing record, what is batch packaging record, what is deviation, what is investigation, how to write, what is the for the mix up, I told you line clearance, what is that line clearance, what we should do, how we will give, what are the parameters we check, each and everything I will try to provide in my next modules. So up to now, thank you all very much to bear me. Actually, I am not a good orator. So, so if I make any mistake, anything, please forgive me. So that's all for today's discussion. Thank you all. Thank you very much. Thank you, sir. Sir, thank you very much for your valuable presentation, and I hope that all of us will be benefited from your presentation. And we found some similarities and dissimilarities between the quality assurance and GMP between the two countries, USA and Bangladesh. So এই পর্যায়ে আমি আহ্বান করছি যে আমাদের ডিসকাশন দুজন আছেন, আমাদের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল ইসলাম পাঠান স্যার এবং প্রফেসর মোহাম্মদ হাসান কাউসার স্যার, দুইজন আছেন, এবং সেই সাথে স্টুডেন্টরা আছেন, আমাদের ফার্মেসি বিভাগের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন, সেই সাথে অ্যালামনি আছেন এবং আরো ইন্ডাস্ট্রিতে যারা আছেন। এখন আমি তাদের সবাইকে আহ্বান করব যে একটা মুক্ত একটা ডিসকাশন করার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের রিসার্চ পার্সন আছেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আমরা মনে করি এখানে একটা খুব সুন্দর ডিসকাশন হবে। প্রথমে স্টুডেন্টদেরকে রাখো, রাইট আগে আমরা স্টুডেন্টদের আচ্ছা রাখি, তারপরে ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কিনোট স্পিকারকে সরাসরি জিজ্ঞেস করার জন্য অনুরোধ করছি, আহ্বান করছি। প্রশ্ন? Assalamu alaikum everyone. ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। I have a question. In reality, is there any difference among GMP of USA and our country? And if there is any difference, what kind of difference they can be? আগে তোমার পরিচয়টা দাও, আমার মনে হয়
পরিচয়টা দেওয়া একটু? Mr. Mohideen, her question is, what is the Yeah. difference between the GMP of Normally, USA? Please believe me, GMP, this is not USA by the GMP. No. GMP is Universal Drug Administration requirement in USA and Bangladesh, not the same. If not the same, obviously they will follow what Bangladesh, this is why, it will be very unwise for me to comment on Bangladesh, any policy, anything, as I don't know. I know the top Bangladeshi companies, they are marketing products in USA even. So when they market a product in USA, obviously they are following the GMP. So actually, I don't know that. But in USA, if you ask anything, I can tell. I can answer that what they're doing to do this, to do the problem to resolve what they're doing. That I can answer. But in Bangladesh, please, it will be unwise. I will not say anything. They are practicing. If I say they are not practicing, that will be falsification of my falsification. I will not do that. I don't have the right to say anything which I don't know. From Bangladesh, how they're practicing, FDA, Bangladesh Drug Administration, what they're doing, what their policy, actually I don't know. So please don't ask me anything to comment on Bangladesh anything. You can ask me about USA, how they are resolving if there is an issue, that I can say. Thank you. আমি একটু অ্যাড করি আজকে কেস কোনো বাংলাদেশের গভর্নমেন্ট যেটা ফলো করে সেটা হচ্ছে সবাইকে WHO GMP কে ফলো করতে বলে। তবে যদিও কোনো কোম্পানি US FDA তে প্রোডাক্ট এক্সপোর্ট করে কিংবা UK তে এক্সপোর্ট করে, তাহলে UK এর জন্য UK MHRA ফলো করতে হবে, আর USA হলে CGMP যেটা আছে সেটাকে ফলো করতে হবে, এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি মেইনটেইন। এর জন্য কিন্তু দেখবে বাংলাদেশে ওই কোম্পানিগুলো ওদের প্ল্যানগুলো কিন্তু সেই ডিজাইন করে এবং সেই I want to add one thing here. The things which I discussed today and over the courses, if you people allow me, if you all are kind enough to allow me, the GMP practice in USA, what they're doing, if you follow that all over the world, nobody can say this is incorrect. They can say that you add this. If their requirement, they may add something. Let me share one experience. In my not my current job, actually my job actually name this thing I don't want to disclose. So my previous job, we had a product. Our company, they have a facility in Europe. So we are manufacturing the product for Europe. So what we did, only the thing what we are doing, everything was same. What we are doing, only the thing what we did, and now every company in US also they are doing. The entrance to the company, personnel and material, we made different entrance. Where material will in the production area, no people will go there, only material. And when people entrance separate than the material. Other than this, some is not our that is not our part of our discussion. So there will be, you will find some specific product, specific requirements. So that is something else. But if you, what I will say again, I will say GMP is universal. GMP everybody is the same. What we follow, what you don't follow, that is our part. But GMP is same everywhere. নেক্সট কোশ্চেন প্লিজ। স্টুডেন্টরা জিজ্ঞেস আচ্ছা, করো। আমি এটাকে সিমকো থেকে জয়েন করেছে। হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে Sir, I have a question there. Can I ask the question? হ্যাঁ, শিওর। তোমার পরিচয়টা দিয়ে প্রশ্ন করো, ভালো হবে। আমার আরেকটা জিনিস মনে হয়, তোমরা বাংলায় কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, ফিল ফ্রি। অন্তুপাল বলো। স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল আমাদের ম্যানুফ্যাকচারিং এরিয়াতে, বিশেষ করে ডিসপেন্সিং এরিয়াতে কিছু কিছু প্রোডাক্টের তো আমরা কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট
এনশিওর করে থাকি, সাচ এস যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের লাইট সেন্সিটিভ, সাচ এস মিকাফানজিন, এটা হাইলি লাইট সেন্সিটিভ। তো যখন আমি আমার বুথে ডিসপেন্স করব, অথবা আমি তো প্রোডাকশন এরিয়াতে এনে ওইটাকে আবার পুনরায় চেক করি যে এটা ওয়েট ঠিক আছে কিনা, পোটেন্সি ঠিক আছে কিনা, কিন্তু এই জায়গার মধ্যে আমি কিভাবে এনশিওর করতে পারি যে এখানে আমার লাইটের অনুপস্থিতি আমি কাজটা কিভাবে করবো অ্যাকচুয়ালি? Okay, Mr. Mohiddin. Yeah. Let me answer it. The thing is, we had a product. In my previous company, I am telling you, we had a product, very sensitive product. That product even not allowed to the females, those who are capable of producing, means what I will say, যাদের যারা মানে বাচ্চা নেবে এই ধরনের কোনো লোক ওই জায়গায় থাকতে পারবে না, এইরকম সেন্সিটিভ প্রোডাক্ট। What we did in that production area, we made the dispensing area also in that area, and the gowning procedure also, it was not same, it was different. So this is what the question, this is a specialized, if the product requirement according to that, the dispensing booth should be there, not in the same. In the same also, if they do, it should be, there should be, subject matter specialist there, those who can ensure that temperature, that you have to maintain. This is the requirement of the batch. This is the product requirement, temperature and relative humidity. What is the requirement? You cannot go beyond that. That is the requirement. So how you do it has to be done. How you do that is the matter. You may have separate dispensing area. In that area also, you may have that capability, that engineering, they can do that. So that requirement you have to fulfill, no matter what. Next Sir, question, can next question. question? Next question. Next question, please, student Ra. Sir, my question. You are making product for another company. Say for example, we are getting all the COC, COF, and then we will review all these things. We will approve this. After that, they'll approve and they will release the product. And they will send the product. Specific definition, if anything needed, let me know. In my next module, I will give the specific definition. But that is the one. The marketing authorization means due to the due to market, you have specific requirement. That requirement to be in the batch. If third party manufacture this in the quality, it's called contract. There should be contract between the companies. So in the contract, it will be written that what they have to follow. So accordingly, they have to follow, and then they can only after getting approval from the, say for example, our CMO, when we approve that everything we are okay with that, then only they will release and they will ship out the product as per our specification. Next question, please. Thank you, sir. I have another question, sir. Sir, I have another question about GMP. Sure. Follow. Can I ask the question, sir? Sir, in secondary packaging, like blister packaging, here temperature, like that, in blister machine forming temperature or the At the beginning, I mean the don't ask. I mean the beginning part, sir. Please don't ask any product specific questions. The product specific questions should be done by the SME. I am not the SME for that. SME means subject matter specialist.
we will say in general, if that is your requirement, your spec should be maintained. How you will do it, that I don't know. That will be done by that department. Okay, sir. Okay, sir. I understand. মানে Thank you, sir. মেনলি জেনারেলাইজ কোশ্চেন করো, বুঝছো? Your spec you have to follow. How we will follow? This is why how we will follow. This is why we will write our instructions. It will be written there. If it is not written, that means that procedure is not enough. Insufficient procedure. Your instructions and procedure are not sufficient to, you will work, when anybody will work, your process will tell you everything. Just I will there. So that should be done by that department subject matter specialist. Thank you. Thanks for that. Next question. Students, please. অন্তপাল, ধন্যবাদ তোমাকে। আমাদের ফ্যাকাল্টিরাও কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন প্লিজ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার প্লিজ। রিটেন ডকুমেন্টেশনটা আমাদের দেশেও এখন প্রচন্ড ভাবে এটা মেনটেন করা হচ্ছে, বিশেষ করে ভালো কোম্পানিগুলো। কিন্তু আমরা যে স্লাইডটা দেখলাম সেখানেও এফডিএ থেকে অনেকগুলি কোশ্চেনের করছে, তারা ডকুমেন্টেশন ক্লিয়ারলি করেনি। কত পার্সেন্ট যে 81% দেখলাম। ডকুমেন্টেশনটা ইজ এ মেজর কোয়ালিটি কন্ট্রোলের একটা ধাপ। ডকুমেন্টেশন না থাকলে ওই যে কথাটা মহিউদ্দিন সাহেব বলেছেন, তার মানে ওই ওয়ার্কটা হয়নি। তাহলে এখন ডকুমেন্টেশনের ব্যাপারে আপনাদের দেশেই যদি এতটা দু একটা থাকে, তা আমাদের দেশ তো সবাই ইচ্ছে করলে এটাই করবে। আমার একটু সৌভাগ্য হয়েছিল, মানে বাংলাদেশের অনেকগুলি কোম্পানি ভিজিট করার জন্য, যেটা ওই প্যারাসিটামল কেসে যে ঘটনা ঘটছিল, একটা টেকনিক্যাল কমিটি, এক্সপার্ট কমিটি করা হয়েছিল, সেখানে আমরা অনেকগুলি ফ্যাক্টরিতে দেখেছি। এবং ফ্যাক্টরিগুলি এই ডকুমেন্টেশন তখন থেকে কিন্তু বেশি বেশি জোর দেওয়া হয়েছিল, আমরা সব জায়গায় ধরতাম ওইটা। ওকে, তাহলে আমার সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য এবং ডকুমেন্টেশন আমরাও যাতে সুন্দরভাবে করতে পারি, এবং যারা শুধু আমেরিকায় আমাদের বড় ভাই ছোট ভাই যারাই থাকুক না কেন, তারা মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর সেমিনার দিয়ে আমাদের যারা এখানে প্রোডাকশনে রয়েছে বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছে, কারণ মার্কেটিং এরও কিন্তু একটা জিএমপি বা করা আছে, যেটা আমাদের ফার্মেসি কাউন্সিল থেকেও একটা মার্কেটিং এর উপর একটা অনেক আগে একটা প্রসিজিওর করা ছিল, কি করতে পারবে কি করতে পারবে না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু কোনো অ্যাড এখানে অ্যালাউ করে না, যেটা আমাদের একটা অনেক আগে থেকে এটা করা হচ্ছে। তাতে আর আমাদের পাঠান সাহেবও ভালো করে জানেন, উনি অনেক দীর্ঘদিন বিভিন্ন অর্গানাইজেশনে প্রোডাকশনে কাজ করেছেন। ওকে, থ্যাংক ইউ মহিউদ্দিন সাহেবকে। এবং Anwar bhai, let me add. In the slide I show you, that is the real picture. That is the real picture of FD observation. That is not only USA. That is not only USA. That is the total surveillance inspection done by US FDA in USA and outside US. তাহলে ঠিক আছে, it's already. That is total. Outside our neighboring country, once their maximum companies were in got warning, maximum companies. But they do the what it is called, means they corrected this, they resolved the issues, and ultimately they got the permission again. So there will be, I told you, there will be issues. There will be issues, but there will be the way how we will resolve it. This is why along with my friend, our intention is to train all our new generation how they will make the investigation. It will happen everywhere. It happens. It is happening. It is happening in Europe. Anwar bhai, one more thing. In 2019,
FDA gave always when they make any and surveillance inspection, they gave a rating. In the rating, USA was 7 point, from 0 to 10, USA surveillance rating was 7.7. That is not, that is a true picture. And Europe, you see Europe, how good they are. Europe was 7.6. US Anyway, thank you. 7.7. Europe was 7. That means we cannot expect that there 100% anybody will comply. Not possible. Thank you. আমার Yeah. সৌভাগ্য হয় নাই ইউএসএ যে কোনো ফ্যাক্টরি ভিজিট করার। আমি একমাত্র কিছুক্ষণের জন্য আমাদের মনির যে এটা ফ্যাক্টরি করেছে নিউ ইয়র্কে, ওই ফ্যাক্টরিতে ঢুকেছিলাম। ওইটা Parbest. Yeah. হ্যাঁ Parbest. The name of the company is Parbest. হ্যাঁ ওখানে কিছুক্ষণ আমি কাটিয়েছিলাম। মানে আর যেটা মনে হয় যে সব কোম্পানিকে সব ধরনের প্রোডাক্ট আমরা যেরকম দিয়ে থাকি এটা দেওয়া উচিত হয়। আমাদের সিলেকশন করে দেওয়া উচিত যে এই প্রোডাক্টগুলি তোমরা তৈরি করতে পারবে, এইগুলি করতে পারবে না। আর যেটা সিম্পল প্রোডাকশন সেগুলি ছোট ছোট কোম্পানিকে দিয়ে দেওয়া উচিত। আর বড় কোম্পানি যেমন এখন স্কোয়ার, বেক্সিমকো বা আমাদের দেশি অনেক কোম্পানি তো বড় হয়ে গেছে আমাদের, যেটা আমরা এখন সবচেয়ে মাল্টিনেশনাল চেয়ে দেশি কোম্পানি বেশি লিড করছে। তাদের প্রোডাকশন মানে তারা যে প্রোডাক্ট গুলি আমরা দেই সেগুলি কমায় আনা উচিত, আমার যেটা সাজেশন। যদিও আমি ওখানে বসে আমি তো মানে যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে মিটিং গুলি হয় মাঝে মাঝে আমাকে অ্যাটেন্ড করতে হয়। আমি যে বললে তো হবে না, ডাক্তাররা একটু ওখানে ডাক্তারদের ওপিনিয়নই বেশি নেয়। ওখানে বড় বড় কোম্পানি সব এমডিরাই থাকে এবং তাদের আমি একসময় বলছিলাম আপনারা তো এখানে কথা বলার জন্য আসবেন না, আমরা কথা বলবো আপনারা শুনবেন। যাই এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমরা সুন্দর একটা ইয়ে করলাম। এখন আমাদের অন্যরা বক্তব্য রাখবে, অন্যরা প্রশ্ন করবে। আনোয়ার ভাই, আপনার সাথে আমি একটু মানে যোগ করি, সেটা হচ্ছে ড্রাগসে যখন ওষুধ কোম্পানির মালিক যারা যান তারা কিন্তু অবজারভার হিসেবে যান, তারা কিন্তু বোধহয় কোনো ডিসিশন কিংবা কোনো ওপিনিয়ন দিতে পারেন না। আনফরচুনেটলি তারাই বেশি করে কথা বলে। তাই ডিজির পাশে যে তোমার যে পুরনো যে কোম্পানিতে চাকরি করছে সেই তার পাশে যে বসে। আমি একদিন বলছিলাম বসেন, আপনার বেঞ্চ করে দেবো হিসেবে, যেমন আমাদের সংসদে থাকে ওইটা করে দেবো। এই নিয়মটা তাহলে রিসেন্টলি করেছে বোধহয়, আগে কিন্তু এই নিয়মটা ছিল না। আগে মালিকরা ওনারাই ডাইরেক্টর জেনারেলকে করতেন, গাইড করতেন, উনি সেভাবেই চলতেন। কিন্তু এখন সিনারিও বোধহয় একটু চেঞ্জ হয়েছে মনে হয়। না, কিছুই চেঞ্জ হয় না, ওইটাই চলছে। তবে আমরা কথা বলার সুযোগটা বেশি, তারা বেশি কথা বললে মাঝে মাঝে বলি যে আপনারা চুপ করেন। আমি এই জন্য আমাদের ফার্মাসিস্ট যারা আমরা যাই তাদেরকে বলছি তোমরা সব আমি যা বলবো এটা কথা তালে তালে বলবা। আমাদের ছাত্রদের মধ্যে তো আরো অনেকে থাকার কথা, প্রশ্ন করতে চাচ্ছিল। আরো প্রশ্ন করবে মনে হয়। আর কারো প্রশ্ন আছে? বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো শাহেদ, বলো। Sir, I have a question. What kinds of work is done at the time of CAPA? অ্যাকচুয়ালি আমার মডিউল আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে কাপাটা হলো কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন। কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন কখন নেওয়া হবে? when there is a deviation, when there is an investigation, if it requires, then corrective and preventive action should be taken. So let me give you one example. That also I will in my previous next following slides I will even give the format what to be done. Sorry. So, okay. In my following modules, I will give even the format how to document the CAPA. So let me give you one live example. Once in my previous job, there was one product where found there are so many breakdown of the product. When the product they pack in the bulk, they see there are so many products and they are breaking.
So what they did during shipment also they found such complaint. So usually in the quality assurance there is a system that they check the in-process check, everything they check that is related to friability, hardness. So these things they check at the beginning, at the middle, and at the end of the run. And if the production run is more than 2-3 days, then each day they done once. Otherwise, at the beginning, at the middle, and at the end of the run, they take the sample and they check it. That's all the tablets are good. But ultimately, they found no, there's a breakdown of tablets. So ultimately, the kappa, what the kappa they initiated, there was an deviation, there was an investigation. The kappa they took that from now onward, we will do 100% inspection. When the product will be done, 100% manual inspection will be done all and that will be continued for the next, say for example, 6 months. So they made a protocol. In the protocol, the kappa will say what you will do. The kappa said that you will do this for the next 3 months or for the next six months. Then we will make the report after 100% inspection, how much you got, the defects, the bad defects, and from the shipment, how many complaints you got it. So after that, if everything is fine, that will be time limit, 6 months or 5 months or 1 year. So after that, everything goes as you design, then you close the kappa, you close the investigation. Before that, you cannot close the investigation. Investigation will not be closed, but on the basis of the protocol, product will be released. That 100%, we decided, management, QA management had decided to do 100% inspection from now onward. So if you say the format I will present in my follow-up modules. I'll give all the formats. Sir, Thank thank you, you. sir. Thank you very much, sir. Welcome. Next, any question from the students? আর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তোমরা? স্যার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি স্যার, মানে জানতে চাই আর কি। স্যার আমরা জানি যে ইউএসএ তে আপনার নিউট্রাসিউটিক্যালস এবং হার্বাল মেডিসিনও যথেষ্ট ডিমান্ড আছে বা চলে, মার্কেটিং হয়। তো এখানে স্যার জিএমপি এবং রেগুলেটরি কমপ্লায়েন্সটা কি মানে এফডিএ কন্ট্রোল করে কিনা প্রথমত, দ্বিতীয়ত হলো যে এখানে এইরকম মানে সিমিলারলি উইথ দ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে নিউট্রাসিউটিক্যালের ক্ষেত্রে এরকম ফলো হয় কিনা, বা ডায়েটারি সাপ্লিমেন্ট এই টাইপের প্রোডাক্ট যেগুলি ইন্ডাস্ট্রি আছে এটাতে কোন ধরনের রেগুলেটরি কমপ্লায়েন্স ফলো করা হয়, এটা যদি একটু কাইন্ডলি বলতেন। ধন্যবাদ স্যার। Actually, the regulatory compliance, the GMP is for all, but they were not implementing it. When, say, for example, 2004, when I came to USA, first I started working in a nutraceutical company. So that company, FDA was coming for inspection, but nothing, nothing implemented. That means, as I told today in the module, that we have to do the 3 validation batches, we have to submit the batches, we have to get approval from FDA, NDA or ANDA. That I didn't told there in details. But nutraceutical, it was not the system that they don't need to, get approval from FDA. FDA was inspection 2 years, 3 years, like that, like GMP inspection. But now exactly, actually, if I go through, I can check that. But nowadays, obviously, FDA is controlling the nutraceutical as well, but not as the OTC, GMP, and brand product. The way they are doing, not the same. Even that is, I'm not sure. Are they getting approval for the batches? That I don't know yet now. As long as I was there up to 2010 or 11, that was not there. That, you got the approval from FDA, the way OTC, then generic product, then brand product are getting approval from FDA. It was not there. But now, it was not there. So, sir, they call the nutraceutical as the dietary supplement, right? And maybe they don't claim the therapeutic potentiality of this. They are not claiming for the medicinal that you cannot product. claim. That's why maybe they are exempted for the strict regulation of the FDA. You are right. You are right. But nowadays
they are under FDA inspection. Before it was not. So they are getting so many consent degrees, so many companies getting warning letters. And that also actually I had, but in my module I wanted to add, but I did not add it. And in But most I cases, had- in most cases, sir, for the adulteration, on maybe, when I mentioned that having the adulteration mixing with the mention that synthetic compound with the herbal like this, they have the most of the products are complained against this, like this, right? Actually, I added in my module. After that, I thought no, as mainly we discussed about I added. I know there are in 2019 there were 3 major areas where FDA gave they gave observation to the nutraceutical. I had that, but after that I removed that from my slide. I thought maybe I'll not be able to cover in 1 hour. Okay, sir. Thank you so much. Thank you. Students, please, if you have any question, please don't lose this I have a opportunity. question. Yeah, please. Sir, what is the difference between SOP and GMP? What is that? Difference between SOP and GMP. Or relation between SOP and GMP. No, SOP, this is a standard operating procedure. You have to write that following GMP. Please, you all try to understand. GMP is the fundamental of everything. The SOP, you will write the SOP following GMP. You will not write GMP. GMP is not made following SOP. SOP, you will make it following GMP. That keep it in mind. That is the main fundamental thing. সাবিকুন নাহার, Yes, sir. শোনো, জিএমপি হচ্ছে তোমার গাইডলাইন। তুমি কিভাবে কোন ভাবে ম্যানুফ্যাকচার করলে, কিভাবে ডকুমেন্টেশন করলে তোমার প্রোডাক্টটা কোয়ালিটি অ্যাচিভ করবে, রাইট? এবং এসওপি হচ্ছে তার একটা পার্ট, যে তুমি ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যদি ফলো করো ঠিকমতো, তাহলে প্রোডাক্টটা তোমার কোয়ালিটি হবে, জিএমপি কে কমপ্লায়েন্ট হবে। রাইট, ইউ আর রাইট। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তোমাদের আরো প্রশ্ন থাকলে, বিকজ আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু এত প্রশ্ন বোধহয় আমি করতে পারবো না। আমি চাচ্ছি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে প্রশ্ন আসুক। স্টুডেন্ট মধ্যে থেকে প্রশ্ন যদি থাকে তাহলে করো, কারণ অলরেডি আমরা 90 মিনিট, উই হ্যাভ পাস্ট 95 মিনিটস। মেবি মেনি অফ আস মে লুজ দ্য টেম্পার, সো প্লিজ স্টুডেন্টদের মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে বলো। তোমাদের জন্যই কিন্তু আমরা মেইনলি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, বিকজ অফ ইয়ার লার্নিং। হ্যাঁ মুকলেশ, ইন দ্য মিন টাইম স্টুডেন্টরা একটু মনে করুক। আমি এই ফাঁকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল অডিট হচ্ছে, এফডিএ এর পেপার এসছে ইন্ডাস্ট্রিতে, এসে সে ইনস্ট্রুমেন্ট রুমে গিয়ে দেখে এইচপিএলসির যে ডকুমেন্টেশন, যে ইগুলো রেকর্ড গুলো, সেগুলো খুলে দেখে যে সেখানে ডেটা ইন্টিগ্রিটি ফেইলুর হয়েছে। তো সেই ক্ষেত্রে এফডিএ এর স্টেপ কি হবে সেই ডেটা ইন্টিগ্রিটি ফেইলুর জন্য? FDA definitely give observation. 483, what is called 483. First, they will give the observation, and they will write there that explain why it happened, why the data integrity, how it happened. So they will give time, 2 weeks. Within 2 weeks, if company can explain that this has happened, why it is happened, that was not intentional. If data integrity, there is no way, company will get warning letter. And company, if data integrity is proved, company will obviously, fire that employee. Have to. That data integrity, it is zero tolerance for the company as well as for FDA. Okay. তাহলে এর সাথে লিংক যদি আমি করি, এটার সাথে লিংক, সেটা হচ্ছে ওরা ইনভেস্টিগেশন করে দেখলো যে এইচপিএলসি সিস্টেম আছে, দ্যাট সিস্টেম ইটসেলফ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু মেইনটেইন দ্য ডেটা ইন্টিগ্রিটি। No, then they have to correct it. Then if they can show, this is why I told you always they should have the preventive maintenance. They have maintenance, preventive maintenance. In the maintenance, preventive maintenance, they should be able to figure it out. If afterwards it can happen. When it happened, if they come up with the solution, why it happened, how it happened, and they have to make product assessment. The product in the meantime, the product already the released in the market, and making test using that instrument. How many products?
all they have to write, that will be a very big investigation, mess, that will be a huge mess. They have to write how many days, how many products, what has happened, and if they can prove that they have other tests which will prove that without this also product will not, product will not impact that will not impact the quality of the product. If they can do that, then product assessment they have to do. That will be very huge investigation. মুকেশ, এরপরে স্টুডেন্টদের মধ্যে আরো কেউ আছো তোমরা প্রশ্ন করতে চাচ্ছ? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, নাইমুল হোসাইন বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের দেখা যাচ্ছে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল গুলোতে যে অডিট হয়, দেখা যাচ্ছে স্যার মানে আগে থেকে ডেট জানিয়ে দেওয়া হয়, না হলে অডিট ডেট এন্ট্রি করতে দেওয়া হয় না। এই ছেলে বাবা নাইমুল, জি স্যার। এগুলো না আলাপ, সব মিডিয়াতে না আলাপ, মানে ইয়ে তো মানে এইটাই কি জন্য বলছি, জুমে এগুলো আলাপ না করা ভালো করে। এগুলো তো ধরো আমাদের লিমিটেশন আছে অনেকগুলো, এগুলো বলা আলোচনা না করা ভালো, বুঝছো? আর বাংলাদেশের পার্সপেক্টিভে ওগুলো আলোচনা করবে না। তো আমরা নলেজ, জিএমপি রিলেটেড নলেজ, ডকুমেন্টেশন, কোয়ালিটি এই টাইপের কোশ্চেন থাকলে তোমরা বলো, মানে নন স্পেসিফিক, জেনারেলাইজড, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শুড বি, হোয়াট প্র্যাকটিস শুড বি, এই যে টাইপের জেনারেলি করো। না, নাইমুলের প্রশ্নটা যদি ডেলিকেট না হয়, হি ক্যান আস্ক দ্য কোশ্চেন, যদি ডেলিকেট না হয়। নাইমুল ডেলিকেট মানে সে বলতে চাচ্ছে যে যখন আপনার অডিটে যায় তার আগে তো জানায় দেয়, তাদের গাড়িতে যায়, এগুলো কি কথা? এরকম না, এগুলি জিএমপির মধ্যে পড়ে না, আউট অফ জিএমপি। আমাদের লিমিটেশন আছে না সবগুলা। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস, জিএমপি তো আসলে কোনো স্পেসিফিক কোনো ডের কাজ না, এমন না যে এটা ফাদার্স ডের কাজ, এটা মাদার্স ডের কাজ, এটা বার্থডের কাজ। নো, জিএমপি this is everyday work, everyday job. So those who will follow, they will follow, they will be ready each and every time. And those who don't follow, আপনি মানে ইউএসএফডিএ যখন কোম্পানিতে যায়, প্রত্যেকটা কোম্পানিতে প্রচুর অবজারভেশন ওরা দেয়, ডিউ টু দা ডিউরিং ইন্সপেকশন দে ফাইন্ড সামথিং ইজ হেয়ার দেয়ার, ইট ইজ not maybe in that room that weighing machine is not documented there, the weighing machine is there. So people make mistakes like that, So this is why those who make the mistake, they got the observation. We have to, if anybody tell you that I will come that, it doesn't matter actually. If you follow GMP, you are following each and every time, always. So if they tell you, if they don't tell you, say for example, when we were Patan Bhai, when we were student, আমাদের কি ছিল পরীক্ষার, আমাদের বই দেখে পরীক্ষা দিত, আমরা বলেন ছিল সিস্টেম? নো, we did not have. না, এখন কিন্তু আপনারা দেন, আপনারা সব বলেন বই দেখে লেখো, বাট ইউ মেক দ্য কোশ্চেন্স ইন এ ওয়ে, বই দেখে হি অর শি ক্যান নট কমপ্লিট উইদিন দিস টাইম। দেয়ার আর এক্সাম, দেয়ার আর সো মেনি ওপেন এক্সামস ইন দ্য ওয়ার্ল্ড নাও। তবে এখন আমেরিকাতে কিন্তু তোমার হচ্ছে ওপেন বুক এক্সাম হচ্ছে, ইভেন বাংলাদেশেও শুরু করছে। হ্যাঁ, হয়, ইট ইজ পসিবল, it is possible. They will give you the book, even you cannot understand the answer. Sir, thank you so much for your valuable question answer delivery, and thanks to our students to ask many questions for their interest, showing their interest as well. I think we will have opportunity to arrange such kind of webinar in future as well, because we have got an opportunity to be introduced with you, sir. So if you permit, we can proceed, sir. Can we proceed, sir? Is that, yeah, sure. Yeah. You will be with us, sir. আমি এখন আমাদের একজন এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরেকজন সিনিয়র পারসন আছেন, মিস্টার সৈয়দ আমিরুল ইসলাম। আপনি যদি কিছু শেয়ার করতে চান, আপনি প্লিজ, বিকজ ইউ হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্সেস টু ওয়ার্ক ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার সামথিং। থ্যাংক ইউ মিস্টার মুকলেশ। থ্যাংক ইউ স্যার। আমার আসলে বেসিক্যালি খুব ভালো লেগেছে, দিস মাই ফ্রেন্ড মিস্টার মহিউদ্দিন, এবং সে যেটা এক্সপ্রেস করেছে, দিস ইজ দ্য আইডিয়াল থিংস, যে হ্যাঁ এই জিএমপি কিন্তু ফলো করতে হবে, মাস্ট দেয়ার নো ডেভিয়েশন, দেয়ার মাস্ট নট বি এনি ডেভিয়েশনস। হ্যাঁ, আমাদের কনসেপ্টে একজন প্রশ্ন করেছে যে আমাদের কনসেপ্টের সাথে মিলে কিনা। আসলে আমাদের কনসেপ্ট বলে কিছু নয়, কনসেপ্ট একটা, এটা হচ্ছে জিএমপি ফলো করতে হবে। দিস ইজ ভেরি বেসিক থিংস।
হ্যাঁ, এখন কিছু কিছু গাইডলাইন ফলো করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কিছু বেসিক্যালি আমাদের তো WHO গাইডলাইনটা ফলো করা হয়। ইন দ্যাট কেসেস যে আমরা আমাদের মহিউদ্দিন সাহেবের যেটা ইয়ে ছিল, আসলে আমার সাথে ওর কথা হয়েছিল যে এখানে যদি এই কনসেপ্ট গুলা শেয়ার করা যায়, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে তাদের কিছু ভ্যালু এডিশন হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা জানবে। এবং আমি একটা জিনিস দেখেছি যে ফ্যাক্টরিতে যখন কাজ করে তখন দেখা যায় যে অনেক কিছুই তাদের মনে হয় যে নতুন শুনলো। আমি নেভার মাইন্ড, আমি খালি একটু বলছি নতুন শুনলো মনে হয়, কিন্তু যদি এই কনসেপ্ট গুলো ঠিক মতো চালু থাকে এবং কনসেপ্ট গুলো ওদেরকে যদি জানানো হয়, তাহলে কিন্তু ওরা কি ধরতে পারে আসলে, হ্যাঁ, যে আমাকে কি করতে হবে, কি করা উচিত। এবং এই কনসেপ্টটা যদি ও ঠিক মতো বোঝে যে কি হওয়া উচিত, দিস এ কমন সেন্স। কিছু কিছু কমন সেন্স আছে যেটা মহিউদ্দিন সাহেব বলেছে যে আসলে ভ্যালিডেশন লাগবে, 3টা ব্যাচ করতেই হবে। তো আমাদের অনেক কোম্পানি আছে যারা মানে র মেটেরিয়ালস এর কোনো ভ্যালিড ইয়েই নেই, হ্যাঁ, সোর্সই নেই, সে ভ্যালিডেশন কি করবে আসলে? হ্যাঁ, তা আমাদের যেটা বলতে যাচ্ছেন যে এটা মানে আশাহত কিছু নাই, কিন্তু উইল ট্রাই, হ্যাঁ, যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। এবং আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছেন যারা ভবিষ্যতে কাজ করবে এই ইয়েতে, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে, তারা যেন ঠিক মতো এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কাজে লাগতে পারে। দ্যাটস ইম্পর্টেন্ট। এবং ওটা তাদেরকে বুঝতে হবে, নাইলে না সে দুটো কথা বলতে হবে, না তো কথা বলতে হবে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যখন অডিট হয় দেখা যায় আমাদের অনেক ফার্মাসিস্ট ভাইয়েরা যারা ছোট আছে, জুনিয়র আছেন, মানে সাহস পায় না। এই সাহসটা তখনই হবে যদি সে এই জিএমপি সম্পর্কে একটু পড়াশোনা করবে, জানবে, তাহলে কিন্তু মানে কথাতে ওরা কথা বলতে পারবে। আদারওয়াইজ কিন্তু খুব একটা তেমন কিছু সে শেয়ার করতে পারবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মহিউদ্দিন সাহেবের এই ইয়েটা, আমি মনে হয় যে ছেলেরা অত্যন্ত বেশি উপকৃত হবে যদি এটাকে তারা ঠিক মতো বুঝতে পারে। যদি তারা এটা মাথায় নিয়ে নেয়, তাহলে ইনশাল্লাহ তার প্রফেশনাল লাইফে, whether it may be the industrial life or in marketing life, marketing is also based on the industrial factory oriented কাজ। এবং ওইটার সাথে কিন্তু আমাদের মার্কেটিং এ অনেকেই মনে করে যে মার্কেটিং মানে হলো খালি বেচা বিক্রি, আসলে তা কিন্তু না। বেচা বিক্রির সাথেও কিন্তু আমার ফ্যাক্টরি একটা কোরিলেশনস আছে। আর প্রোডাক্টটা কিরকম হবে, প্রোডাক্টের চেহারা কিরকম হবে, চেহারা ভালো করতে গেলে কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তাকে জানতে হবে। যেটা আমি দেখি যে অনেকে একটা মেশিন সম্পর্কে বলতেই পারে না, এত যে এই ট্যাবলেটটা কিভাবে ভালো করা যায়, মেশিনে কি কি পার্টস আছে, ইভেন দে ডোন্ট নো দ্যাট। এটা সব ক্ষেত্রে বলছি, আমি ইন জেনারেল একটা কথা বলছি। এবং এটা আশা হতো কিছু অনেক ছেলে কিন্তু এগিয়ে আসছে, আমি দেখেছি আমার প্রতিষ্ঠানেও অনেক কিছু ছেলে আসছে যারা খুব আগ্রহ দেখায়, কাজ করার একটা আগ্রহ অনেকেরই আছে। এবং এটা একটা অবশ্যই তাদের জন্য ভালো হবে যাদের আগ্রহটা আছে। ফার্মেসি প্রফেশনটা হলো একটা টেকনিক্যাল প্রফেশন, এখানে কিন্তু অন্য ইন জেনারেল প্রফেশনের মতো না। সো এইটাকে আমরা ঠিক মতো চর্চা করলে এবং আমরা যদি ঠিক মতো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু একটা ভালো কিছু হতে পারবে। তো আমি অ্যাপ্রিসিয়েট করি মহিউদ্দিন সাহেবকে যে আসলে খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছে। আমি চুপচাপ বলছি যে আসলে ইটস ভেরি গ্রেট। হ্যাঁ, এটা ওর সাথে আমার এর আগে অনেকবার আলাপ হয়েছে। সো ইট ইজ ভেরি গ্রেট। এবং আই থিঙ্ক যে ছেলেরা বেশ স্টুডেন্টরা আগ্রহী হবে। So thank you very much, all of you. Thank you, sir. Thank you for your valuable opinion and good observation. Sir, at this point, আমাদের আরেকজন ডিসকাশন প্রফেসর হাসান কাউসার যদি উপস্থিত থাকেন। প্রফেসর হাসান কাউসার স্যার আছেন কিনা, কারণ উনি ইউনিভার্সিটির একটা জরুরি কাজে খুবই ব্যস্ত আছেন বলে আমরা জানি, কিন্তু এখানে যেহেতু অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছে, সুতরাং খুঁজে বের করা। না, আমার সাথে কথা হয়েছে, ও কাজে আটকে গেছে, বুঝছো? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ আগে ওকে দেখেছি এখানে, আমি আলাপ করলাম, মাঝখানে আমি কল করেছিলাম। হ্যাঁ, কল করেছিলাম। জি জি স্যার, এখানে ছিল। স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল ইসলাম পাঠান স্যারকে খুব সংক্ষেপে একটু কনক্লুডিং একটা তার স্পিচটা যদি দেন, তারপরই আমরা আমাদের অ্যাডভাইজার স্যারের কাছে যাব। স্যার, প্রফেসর সাইফুল ইসলাম পাঠান স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কনক্লুডিং তো আমাদের অ্যাডভাইজার প্রফেসর আব্দুর রশিদ করবে। তবে আমার এই জিএমপির ব্যাপারে অনেক কিছু বলার ছিল, যদিও আমি ক্লাসে মাঝে মাঝে আমাদের ছাত্রদের সাথে আমি শেয়ার করি। একটা জিনিস আমি আজকে লোভ সামলাতে পারছি না, এটা আমাকে বলতে হচ্ছে স্টুডেন্টের জন্যই, যে আজ থেকে 30-40 বছর আগে
যখন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সাইট ডেভেলপ করছে তখন কিন্তু এই কনসেপ্টগুলো সেইভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি, বাংলাদেশে হয়নি। এবং এটা কিন্তু আস্তে আস্তে যখন এই অরেঞ্জ গাইড হলো, অরেঞ্জ গাইড হয়ে বাংলাদেশে আসলো, বাংলাদেশের বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওরা শুরু করলো এই প্র্যাকটিস গুলো, এবং ওরা কিন্তু বলতো যে উই আর ব্রিটিশ অর উই আর আমেরিকান কোম্পানি, সো হোয়াট এভার উই ডু অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। এই কথা কিন্তু ওরা বলতো। কিন্তু আমার মনে আছে সেটা হবে অ্যারাউন্ড 87 অর সামথিং লাইক দ্যাট। আমি তখন আমার ফ্যাক্টরিতে, আমি তখন ফ্যাক্টরি হেড, আমি আমার ফ্যাক্টরিতে ওই আগে দেখতাম জুতো নিয়ে আমার ওয়ার্কাররা ঢুকে যেত, আমরাও ঢুকতাম। কিন্তু একটা কনসেপ্ট তখন এসছে যে জুতো নিয়ে ফ্যাক্টরির ভেতরে যাওয়া যাবে না। তো আমি কি করলাম, আমার ওয়ার্কারদের সাথে আগে একটু কাউন্সিলিং করে তারপর বললাম দেখো এখন থেকে জুতো নিয়ে ভেতরে যাওয়া যাবে না, জুতোগুলো বাইরে রেখে যেতে হবে। বলে স্যার এতদিন তো আমরা নিয়ে গেছি, এটা কেন নিয়ে যাব? তো ওদেরকে কাউন্সিলিং করে করে তারপরে আমরা একটা শু ব্যারিয়ার করলাম, শু ব্যারিয়ার করে সেখানে দেওয়া হলো। এবং আমরা যখন শুরু করলাম তখন এটা সবাই কিন্তু করলো, অ্যাপ্রিসিয়েট করলো, স্যার এটা একটা ভালো বুদ্ধি, আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে। আমি যেখান থেকে এসছি, আমি কেউ আসছে সাভার থেকে, কেউ আসছে গাজীপুর থেকে, এক এক জায়গার মাটি নিয়ে ঢুকছে, তাই না, কখনো কখনো কন্টামিনেটেড মাটি নিয়ে ঢুকছে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু আমরা এইভাবে করেছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, তখন কিন্তু ব্রিটিশ কোম্পানি ওরা কিন্তু এই কাজগুলো করেনি। আমার মনে আছে আমার এক বন্ধু ছিল ব্রিটিশ কোম্পানিতে, ওকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা কি শুরু করেছো এই যে শু ব্যারিয়ার দিয়ে যাতে জুতো নিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে না যায়? তখন আমাকে সে উত্তরটা দিয়েছিল যে দেখো, উই আর ব্রিটিশ, হোয়াট এভার উই সে অ্যান্ড হোয়াট এভার উই ডু, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। কিন্তু এই কথা কিন্তু এখন মিথ্যে প্রমাণিত হয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, বাংলাদেশ কিন্তু আজকে এই কোয়ালিটি ইস্যুতে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। আজ থেকে 30-40 বছর আগের যে বাংলাদেশ, এখন আর সেই বাংলাদেশ নেই। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এক্সপোর্ট আগে আমরা করতেই পারতাম না, আমরা আগে 98% ইম্পোর্ট করতাম, অনলি 2% এখানে হতো। আর এখন ঠিক উল্টো হয়ে গেছে, আমরা 98% এখানে বানাই আর অনলি 2% আমরা ইম্পোর্ট করি। এটা কিন্তু আমাদের বিরাট অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্টের জন্য এই প্রফেশনাল যারা, এই ফার্মেসি গ্রাজুয়েট যারা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখান থেকে যে গ্রাজুয়েটরা বেরোচ্ছে, তাদের কন্ট্রিবিউশনে কিন্তু আজকে এই ফার্মা সেক্টর ডেভেলপ হয়েছে। এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আমাদের জেনারেশন আরো ডেভেলপড হবে এবং নতুন নতুন কনসেপ্ট আসবে। আজকে আমাদের যে অনুজ মিস্টার মহিউদ্দিন, ওনার যে বক্তব্য ছিল অত্যন্ত প্রাঞ্জল এবং হাইলি টেকনিক্যাল, বাট ভেরি মাচ প্যালেটেবল। I must say it was a very much palatable presentation. I hope that all of our students could grab the whole knowledge that he have delivered today. And in future, he will be with us and he will give much more informative presentation so that our graduates will be benefited and they will contribute in the society. And I do not like to make my speech much more longer because it is 9:20. We have started it at 7:30. It's for the long duration we are here. And thank you very much, Mr. Muhyiddin. And we hope that you'll be fine in future and with good health. And we also, thanks to our students who are continuing their this listening session. And thank you very much. Sir, thank you very much, Professor Saiful Islam Pathan, sir. I am a pharmacist. I manufacture quality medicines to save the life. I can discover new medicines for the humanity. I don't stop when I'm tired. I stop when I'm done. So I am proud to be a pharmacist. So today's webinar, I would like to thank you, our keynote speaker, being a pharmacist and from the family of pharmacists. And we all are pharmacists here. So it's our pride. And the Department of Pharmacy, State University of Bangladesh is delivering quality education in Bangladesh
to produce quality pharmacists for Bangladesh as well as for the rest of the world. So at this point, I would like to request our today's session chair, our advisor, the advisor of the Department of Pharmacy. We call him the umbrella of pharmacy of SUB, because he's guardian for all of us, not for students only. So I would like to request Professor Dr. M.A. Rashid sir to conclude today's webinar and to give vote of thanks. Professor Dr. Mohammad Abdul Rashid sir, please. ধন্যবাদ মখলেস রহমান, প্রফেসর মখলেস। অনুষ্ঠানের আমাদের সম্মানিত স্পিকার মিস্টার মহিউদ্দিন, যিনি আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের আজকের প্রধান অতিথি যিনি উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য হিসাবে প্রফেসর আনোয়ারুল কবির, যদিও উনি চলে গেছেন, আমি তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। উনি আমাদের ছিলেন, আমাদের বিভাগীয় প্রধান, আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং আজকের এখানে উপস্থিত আমাদের প্রাক্তন এবং আমাদের যারা বর্তমান ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আল্লাহর লাখ লাখ শুকরিয়া করছি যে আজকে একটা খুব রিলেভেন্ট টপিক, যেটা আমাদের দরকার, প্রতিটা ফার্মাসিস্টের দরকার, সেই রকম একটা টপিক নিয়ে আমরা একটা ওয়েবিনার করার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। এবং আমি একই সাথে আমাদের স্পিকারকে ধন্যবাদ জানাই যে উনি এটা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। বেসিক্যালি আমাদের জিএমপি পড়তে হয়, তোমরা সবাই জানো, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করো, আমাদের ছাত্র তারা জানি, আমাদের এখানে স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারাও জানে, এবং তারা অনেকেই প্রশ্ন করেছে এবং অনেক করার আগ্রহ আছে। কিন্তু যেহেতু অনেক সময় চলে গেছে, আমরা হয়তো দীর্ঘায়িত করতে পারছি না। অলমোস্ট আমরা মোর দ্যান 2 আওয়ার্স পার হয়েছি। এবং খুশির বিষয় হলো যে নর্মালি ওয়েবিনার করলে পরে প্রথম দিকে লোকজন থাকে, তারপর আস্তে আস্তে সব চলে যেতে চেষ্টা করে। তো আমাদের আলহামদুলিল্লাহ এখনো 200-র বেশিও আমাদের পার্টিসিপেন্ট আছে, এটা কিন্তু বিরাট জিনিস, কারণ স্টুডেন্টরা লাইক করেছে, কারণ তাদের টপিক এটা। তো আমার সাথে মহিউদ্দিন সাহেবের যেটা আলোচনা হয়েছিল যে উনি যেহেতু এক্সপার্টিজ আছে, আমাদের তো এগুলো জানা দরকার, ফার্মাসিস্ট হিসাবে আমাদের জানতে হবে। আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে তেমন কাজ করি নাই, একবার পার্ট টাইম কিছু কাজ করেছিলাম অল্প দিনের জন্য, বাট বেসিক্যালি আমি কোনো সময় ধরে কোনো জায়গায় কাজ করি নাই, ফুল টাইম কোনো কাজ করি নাই, যার জন্য জিএমপি সম্পর্কে আমারও অতটা ধারণা নেই। যদিও আমি লেখাপড়ার স্বার্থে যেটা শিখেছি সেটা আমার আছে, বাট ইন্ডাস্ট্রি কাজ করার ওই অভিজ্ঞতা আমার নাই এবং জিএমপি প্র্যাকটিস করার সুযোগ হয় না। তো আমি অনেক জানলাম, জানার ছিল, জানলাম, ভবিষ্যতে আরো জানবো। ওনার সাথে যখন কথা হয়েছিল, যেহেতু ওনার লং এক্সপিরিয়েন্স, মোর দেন 20 ইয়ার্স আমেরিকাতে ইউএস এফডিএ অ্যাপ্রুভ কোম্পানিতে কাজ করছেন, সুতরাং ওনার কাছ থেকে আমাদের জানার, শেখার অনেক কিছু আছে। তো আমরা ওই যে উনি অনেকগুলো মডিউলের কথা বলেছেন, আমরা পরবর্তীতে আস্তে আস্তে এক একটা মডিউল ধরে এগোতে চেষ্টা করব। এবং আমরা একটা প্ল্যান করছি আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে, আমরা পরে যেটা করতে চাই যে একটা বেশ পরপর ক্লাস হয়ে যাবে, পরপর আলোচনা, ধর ওয়েবিনারের মতোই হবে, বেশ কয়েকটা ধরে, হয়তো আজকে একটা হলো, পরের সপ্তাহে একটা হলো, পরের সপ্তাহে একটা হলো, এরকম হয়তো 5 সপ্তাহ, 7 সপ্তাহ, 10 সপ্তাহ ধরে এই ধরনের উনি আমাদের প্রেজেন্টেশন দিবেন এক একটা টপিকের উপরে। একটা হয়তো ডাটা ইন্টিগ্রিটি, একটা কোয়ালিটি কন্ট্রোলের ডাটা কিভাবে করতে হয়, একটা কিভাবে আমাদের ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং করতে হয়, কিভাবে আমাদের ব্যাচ রেকর্ড রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের, বা ব্যাচ প্রোডাকশন রেকর্ড রাখতে হয়, প্রতিটা সম্পর্কে উনি ধারণা দিবেন। আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে স্কোপ প্রচুর, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, এবং আমরা আমাদের ভালো কোম্পানিগুলো অবশ্যই জিএমপি মেনে এবং অত্যন্ত ভালো মানের জিএমপি, যেটা আমেরিকান স্টাইলেরই, নাহলে আমেরিকার ওষুধ রপ্তানি করতে পারতো না। আমাদের অস্ট্রেলিয়ান টিজি এর অ্যাপ্রুভাল আছে, ইউকে এর অ্যাপ্রুভাল আছে, আমাদের ইউরোপের অ্যাপ্রুভাল আছে, তার মানে আমাদের কোম্পানিগুলো যথেষ্ট ভালো ওষুধ বানাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া, আমরা আবারও আল্লাহ যে আমাদের দেশের অর্জন করতে পেরেছে। এবং এটাই আমাদের যারা আগে বড় ভাই পাশ করে গেছেন, আমাদের ছাত্র, এটা তাদেরই দান, তারাই কিন্তু এটা করতে পেরেছে, তারাই এটা অর্জন করেছে, তারা করে আজকে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ উই ক্যান। কিছুদিন আগে যখন আমাদের করোনা হলো, করোনার যে ওষুধ, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে নামটা মনে হয় হচ্ছে না, এসকেপ, তারপরে বেসিমপার কারা কারা বানালো, এই ওষুধ বিদেশি কিন্তু অনেক দাম। সেই ওষুধ কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন দেশকে আমরা দান করছি, আমাদের সরকারিভাবে দান করা হচ্ছে, আবার সম্ভবত বিভিন্ন দেশে বিক্রি করা হচ্ছে। যেহেতু আমাদের দেশের তুলনামূলক দাম সস্তা, এটা বিদেশে কিন্তু আমরা রপ্তানি করতে পারছি।
এই ক্রান্তি লগ্নে কিন্তু ওষুধ শিল্পের আমাদের লোকজন কাজ করেছে। আমাদের করোনার সময় অনেক ফার্মাসিস্ট মারা গেছে, অনেকেই করোনা হয়েছে, একাধিকবার করোনা হয়েছে। দুর্ভাগ্যবশত আমরা ওই যে ফ্রন্ট লাইনার হিসেবে আমাদেরকে অভিহিত করা হয়নি। আমাদের অন্যান্য যারা কাজ করছেন তারা তো করেছেন, তারা ফ্রন্ট লাইনে কাজ করছেন। আমরা কিন্তু দেখতে আমরা করছি না, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেটা ফ্রন্ট লাইন দেখা যাচ্ছে না। কিন্তু যদি আজকে ওষুধ শিল্পে এরা গিয়ে কাজ না করতেন, তাহলে এই ওষুধের সাপ্লাই কোথা থেকে আসতো, আর আমাদের এত লোকের যে প্রচুর এত চাহিদা, সেগুলো কোথা থেকে আসতো? সুতরাং আমাদের এটাকে মূল্যায়ন করা দরকার। আমরা আশা করবো ভবিষ্যতে আমাদের এগুলোকে মূল্যায়ন করা হবে। আমাদের যেটা আমরা প্ল্যান করেছি এসইবি ছাত্রছাত্রীদের জন্য, এসইবি ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, প্রাক্তন এবং বর্তমান, আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও পুরো জিএমপি সম্পর্কে ভালোভাবে জেনে যাবে। জিএমপি যেহেতু বিশাল ব্যাপার, 5-10টা লেকচারে হয়তো হবে না, আরো বেশি লেকচার নেওয়ার দরকার হতে পারে। তো আমরা মহিউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করবো উনি সিরিজ অফ লেকচারে প্ল্যান করবেন এবং আমরা সময় বের করে দেব, উনি সেই সময় অনুযায়ী আমাদেরকে এগুলোকে ডেলিভারি দিবেন। আসলে একটি সমস্যা হলো কি যে আমেরিকার টাইম আমাদের বাংলাদেশ টাইমটা ম্যাচিং করাটা। কারণ আমি যখন আজকে আমাদের 7টায় এখানে শুরু করলাম, তখন ওনাদের সকাল 9টা, কিন্তু তো যেহেতু উইকডেজে সম্ভব না, তো অবভিয়াসলি উইকেন্ড তো 2টা আমেরিকাতে আমাদের মতোই, শনি এবং আমাদের একটু শুক্র শনি, আমাদের হলো শনি রবি। অবভিয়াসলি নিজেদের অনেক কাজ থাকে, পরিবারের অনেক কাজ থাকে, সেই কাজ বাদ দিয়ে তাকে কিন্তু এটা করতে হয়েছে। উনি আগ্রহী আছেন, করবেন বলেছেন, যেহেতু উনি শেখাতে চান। ওনার বক্তব্য হলো যে আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই, আমি যদি শেয়ার করতে না পারি, আমরা তো বয়স হয়ে গেছে সবারই, কবে হুট করে আমরা মরে যাবো, তা আমি যদি শিখাই যেতে পারি তাহলে এটা আমার কাজে লাগলো, দেশের কল্যাণে কাজে লাগলো, আমার ফার্মাসির ভাইদের কাজে লাগলো। তো আমরা সেটা করব এবং তোমাদের সাথে আমরা আলাপ করি, আমরা প্ল্যান ঠিক করব, আমরা স্কেডিউল ঠিক করবো, করে সেইভাবেই আমরা একটা সিরিজ অফ লেকচারের ব্যবস্থা করব, যাতে তোমরা এখান থেকে অনেক ভালোভাবে শিখে যাও, ইন্ডাস্ট্রিতে গিয়ে যেন ভালোভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো। যখন ইন্টারভিউ হবে তখন তোমরা ভালো পারফর্ম করতে পারো। সুতরাং আমরা এটা করব এবং আমাদের এটা এরপর আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ। সেখানে তোমাদের আগ্রহ থাকতে হবে, এবং আগ্রহ আছে সেটা আমরা এখন বুঝছি, কারণ প্রায় 200 মতো ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে, 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। যাক, আমরা তোমাদেরকে অভিনন্দন জানাই, তোমরা সবাই জয়েন করেছো। আজকের এই ওয়েবিনারকে সফল করার জন্য তোমাদের প্রচুর প্রচেষ্টা ছিল, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে তোমরা আমাদের এই ধরনের উদ্যোগকে আমাদের এগিয়ে আসবে, ওদেরকে সহযোগিতা করবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের আজকের এই ওয়েবিনার প্রোগ্রাম সফল করার জন্য সব শিক্ষক কাজ করেছেন, আমরা প্রত্যেকেই কাজ করেছি, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। মখলেসকে আমরা দায়িত্ব দিচ্ছি ওয়েবিনার করার জন্য। প্রফেসর মখলেস, উনি সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য যান প্রাণ চেষ্টা করছেন, মাঝে মাঝে আমার সাথে কথা হয়েছে, উনি আবার বিভিন্ন শিক্ষকদের সাথে যোগাযোগ করে এটাকে সফল করার জন্য কাজ করছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, তার টিমকে ধন্যবাদ জানাই। জেনারেল সবাই কাজ করেছি আমরা, এবং আল্লাহর রহমতে এটা আমরা সফল ওয়েবিনার করতে সক্ষম হয়েছি। এই জন্য আমাদের কিনোট স্পিকার, ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উনি সময় দিয়েছেন, ওনার অনেক ব্যস্ততা আছে তারপরেও, এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন এই ধরনের বক্তব্য উনি আরো দেবেন, ওয়েবিনার আরো করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা যারা কাজ করেছেন সবার উপর আন্তরিক অভিনন্দন। ছাত্র এসওবি অথরিটি যেটা চাচ্ছেন যে আমাদের ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীরা সত্যিকার অর্থে লার্নের হোক, সত্যিকার অর্থে তারা শিখুক, সেজন্য তারা ভালো ল্যাব বানিয়ে দিয়েছেন। আমরা ক্লাস নিয়ে জন্য ভালো শিক্ষক নিয়ে চেষ্টা করছি। আমাদের এখন 26 জন ফুল টাইম শিক্ষক, 44 জন গেস্ট ফ্যাকাল্টি, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ঢাকা ইউনিভার্সিটি মিলিয়ে। সুতরাং আমাদের প্রচেষ্টার অভাব নেই। সেই প্রচেষ্টাকে সফল করতে গেলে কিন্তু স্টুডেন্ট, শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে। আমি পড়িয়ে যাবো, তুমি আসবে না, তুমি আসবে আমি পড়াবো না, এরকম করলে হবে না। সুতরাং এটাকে আমাদেরকে টিম ওয়ার্ক হতে হবে। আমরা আশা করবো টিম হিসেবে আমরা কাজ করবো ইনশাল্লাহ, এবং সত্যিকার অর্থে ভালো ফার্মাসি গড়ানোর জন্য আমরা এগিয়ে আসবো, তোমরা এগিয়ে আসবে, এবং আমরা দেশের কল্যাণে কাজ করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত সবাইকে আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আবার আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার বন্ধু আমাদের সৈয়দ আমিরুল ইসলাম মহিউদ্দিন আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমিরুল এসছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সময় দিয়ে এসছেন সারাদিন কাজ করার পর, ওনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আরো স্বাস্থ্য বিভাগ কামনা করি। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন, আবার দেখা হবে, কথা হবে।
মহিদুল স্যার, Okay, পাঠান ভাই, আসসালামু আলাইকুম। মহিদুল স্যার, ভালো আল্লাহ থাকো, হাফেজ। আমাদের জন্য Thank দোয়া you করো, for আমরা দোয়া attending করতে this পারি, আমরা ভালো session. থাকি। Thank you. Okay, thank you. Okay, sir. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks to everybody. Thanks to everybody.